বিয়ের মাত্র ১ মাসও হয়নি, অথচ তাজনিমকে দেখলে মনে হয় ৫ মাসের প্রেগনেন্ট। চারিদিকে বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে। সে যাকে আমি বিয়ে করেছি সে বিয়ের আগের থেকেই গর্ভবতী। সমাজে লোকলজ্জার মুখে দেখানোটা আমার কাছে কেমন দায় হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাটা অ্যাবর্শনে অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো ডাক্তার রিস্ক নিতে চায়নি। ডাক্তাররা বলেন এই প্রথমবার দেখলাম ১ মাসের গর্ভবতী কোনো মহিলার পেটের বাচ্চা এরকম অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এদিকে আমি তাসনিমকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তাসনিমকে যতই বকাঝকা করি না কেন, আমি নিজেই বুঝতে পারছি এখানে তাসনিমের কোনো দোষ নেই। কিন্তু আমার মন আবার বলছে তাসনিমকে সত্যি কোথাও কোনো ভুল করেছিল অতীতে, যার জন্য ওর সাথে এমন হচ্ছে বারবার। কই আমাকে তো কোনো অত্যাচার করছে না, বারবার তাসনিমের সাথে এগুলো কেন হচ্ছে? তাসনিমের নিষ্পাপ মুখের দিকে তাকালে ওকে কখনো দোষী মনে হচ্ছে না, অথচ ঘুরে ঘুরে ওর সাথে অন্যায়টা হচ্ছে। তাসনিমের গর্ভ থেকে জন্ম নেবে, সেটা আসলে কি হবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমরা যে ডাক্তারের সাহায্য নিচ্ছি উনি তাসনিমকে নাকি বলেছেন এই বাচ্চা কোনো স্বাভাবিক বাচ্চা হবে না। এর যদি জন্ম হয় তাহলে সে আমাদের পুরো পরিবারকে মেরে ফেলবে। এক আত্মার সাথে সহবাসের ফলে জন্ম নেওয়া সন্তানটা কতটা অশুভ হবে তার বর্ণনা উনি আমাদের দিলেন। এরপর হঠাৎ করে এমন একটা ঘটনা জানতে পারি যা শুনে আমি শিউরে উঠলাম। ডাক্তারবাবু তাসমিনকে বলেছেন আমাদের গোরস্থানের কবরের একটা ঘটনা। ওই গোরস্থানের পাশের জঙ্গলে একটি হিন্দু মেয়ে ধর্ষিত হয়েছিল। ওই মেয়ের আত্মা নাকি মাঝে মাঝে ডাক্তারবাবুর স্বপ্নে দেখা দেয়। উনি তাসনিমকে এমন একটা ঘটনা বলেন যা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। উনি তাসনিমকেও জানান এই শহরে একটা ধর্ষণ হয়েছিল, মেয়েটি হিন্দু ছিল। পৃথিবীতে কেউ জানে না সেই মেয়েটির হত্যাকাণ্ডের কথা। ওর আত্মা প্রায় আসে আমার কাছে। তাসনিম ওনাকে প্রশ্ন করেছেন আপনি কি সত্যি আত্মা দেখতে পান? ডাক্তারবাবু বলেছেন হ্যাঁ, আমি সব দেখতে পাই। মানুষ যা দেখতে পায় না আমি সেটা দেখতে পাই। এসব আপনি বুঝবেন না। গোরস্থানের পাশে যে হিন্দু মেয়েটি ধর্ষিত হয়েছিল সেই ঘটনা পৃথিবীর কেউ জানে না। তাহলে উনি কিভাবে জানলেন? আমার কাছে মনে হলো উনি অনেক কিছু জানেন, হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবেন। তাই আমি ওনার সাথে দেখা করতে গেলাম। অফিস থেকে ফিরে সন্ধ্যার পরে বের হলাম হসপিটালে। আমি হসপিটালে করিডোরে গিয়ে বললাম ২০৬ নম্বরে যে ডাক্তার রামিম সাহেব বসেন উনি কি এখন ডিউটিতে আসছেন? তখন হাসপাতাল থেকে আমাকে বলে ডাক্তার রামিম নামে তো এখানে কোনো ডাক্তার থাকে না। ২০৬ নম্বর রুমে তো ডাক্তার তানিশা রহমান বসেন। আমি বললাম ২০৬ বাদে অন্য কোথাও কি ডাক্তার রামিমের চেম্বার আসে? তখন আমাকে আবারও কনফার্ম করে জানালেন, ডাক্তারদের লিস্ট দেখালেন, সেখানে রামিম নামে কোনো ডাক্তার নেই। আমি ২০৬ নম্বর চেম্বারে গেলাম, বললাম আসবো ভেতর থেকে? বলল আসুন। আমি ভেতরে গিয়ে বললাম আপনি কি ডাক্তার তানিশা রহমান? উনি বললেন জি আমি ডাক্তার তানিশা। কী সমস্যা বলুন? তখন আমি প্রেসক্রিপশন দেখালাম, দেখুন ২০৬-এ ডাক্তার রামিম বসেন, আমার স্ত্রী ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন। কিন্তু হসপিটাল থেকে বলল এখানে রামিম নামে কোনো ডাক্তার বসে না। ডাক্তার তানিকা আমাকে বললেন প্লিজ বসুন, উনি এই হাসপাতাল ডাক্তার না, উনি নিজস্ব একটা হসপিটালে আছেন, উনি সেখানে রোগী দেখেন। রোগীগুলো আসে রাত ১২টার পরে। উনি দিনের বেলা কোনো রোগী দেখেন না, বা সন্ধ্যাবেলা কোনো রোগী দেখেন না। সারা রাত রোগী দেখে দিনের বেলা ঘুমান। ওনার রোগী সব রাত ১২টার পর আসে। আপনাকে ওনার সাথে দেখা করতে হলে রাত ১২টার পরে দেখা করতে হবে। ওনার কথা শুনে আমি বললাম ওনার নাম্বারটা দিন প্লিজ। ডক্টর তানিশা আমাকে বললেন ওনার নাম্বার কেউ জানে না, ওনাকে যদি কেউ খুঁজে তাকে উনি নিজেই ফোন করে নেন। ওনার ট্রিটমেন্টে শুনেছি অনেক মানুষ সুস্থ হয়েছেন। আমি তখন বাসায় ফিরে গেলাম। তাসনিমের অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা বলা যাচ্ছে না। আমি রাত 11:30টার সময় আবার বাসা থেকে বের হলাম, বেরিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। বাড়ির গেট থেকে বেরিয়ে একটি অটো পেলাম। অন্য দিক থেকে আজকে রাস্তাটা বেশ ফাঁকা, কেমন যেন একটা ছমছম পরিবেশ চারিদিকে। ড্রাইভার সোজা রাস্তায় না গিয়ে কেমন একটা জঙ্গলের রাস্তায় ঢুকে গেল। আমি বললাম আপনি এমন রাস্তায় ঢুকছেন কেন? উনি বললেন চিন্তা করবেন না, অনুর কবরের পাশ দিয়ে তো আর যাচ্ছি না। আমি চমকে উঠলাম অনু নামটা শুনে। আমি বললাম আপনি অনুকে চেনেন? উনি আমাকে বলল আমার এক বোন আছে অনু, সেদিন মারা গেছে। আমি তার কথা বললাম। আমি একটু নিশ্চিন্ত হলাম। আমি আবার বললাম ১৫ মিনিট রাস্তা কত টাইম লাগালেন ভাই? অটো ড্রাইভার আমাকে বললেন আপনি রাত ৩টার সময় গেলেও ডাক্তারকে পাবেন। অটো ড্রাইভার কিন্তু কোনো কথা বলছে না। আবার কেমন একটা সন্দেহ লাগছে, যে রাস্তায় যেতে ১৫ মিনিট লাগে সেই রাস্তায় রাত 11:30 থেকে রাত 1:30 বেজে গেছে, কিন্তু সে পথ ফুরায় না। কেমন আঁকাবাঁকা রাস্তা, কোন দিকে উনি নিয়ে এসেছেন আমি নিজেও বুঝতে পারছি না। আমি ভাবলাম আচ্ছা ভাই, আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? সে রাস্তায় যেতে মাত্র 15 মিনিট লাগে, সেখানে আপনি এত টাইম লাগালেন কেন? তখন আবার কেমন একটা অদ্ভুত কণ্ঠে আমাকে বলল এই রোডে আমি নতুন, তাই আমি রাস্তাঘাট ভালোভাবে চিনি না, ভুল হতেই পারে, এত কথা বলবেন না। বেশি কথা বললে এখনই
আমার গাড়ি থেকে নেমে যান। বললাম, এই মাঝ রাস্তায় আমাকে এমন নির্জন রাস্তায় নামিয়ে দিয়ে আমি কোথায় যাব? আর কিছু বলছি না, আপনি চলুন। ড্রাইভার আমাকে বলে, আপনি যে ডাক্তারের কাছে যাবেন উনি এই জঙ্গলের মাঝে ক্লিনিক করেছেন। আজ কি প্রাণে ফিরে পারবো সেই চিন্তা হচ্ছিল আমার। হঠাৎ করে গাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে পড়লো। সাদা ধবধবে কেউ হেঁটে যাচ্ছে। এত হর্ন বাজাচ্ছে ড্রাইভার, তবু উনি সরছে না। লোকটা পিছন ফিরে তাকাতে এত বীভৎস রূপ দেখলাম, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আমার। অথচ ড্রাইভারের মাঝে এক বিন্দু ভয়ের চিহ্ন নেই। ড্রাইভার আমাকে বলে, এসব এর মাঝে মাঝে বসবাস, আমার ভয় কিসের? এই যে নামুন, আপনার হসপিটাল, বড় করে লেখা অনুরিমা হসপিটাল। অনু নামটা দেখে পুরোই কিছু মনে পড়ে গেল আমার। আচ্ছা, অনুর সাথে তাসনিমের কোনো যোগাযোগ ছিল না তো? আমি হসপিটালে প্রবেশ করলাম রাত ৩টা বাজে। কোথাও কোনো রুগী নেই, পরিবেশটা কেমন থমথমে, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হসপিটালে পা দিতে রক্ত গড়িয়ে আসছে। সদ্য মনে হচ্ছে সদ্য কারো লাশ পড়েছে। রক্ত ধরে এগিয়ে গিয়ে দেখি আমার বাবার গলা কাটা। কিছুক্ষণ আগে বাবাকে কেউ কেটে ফেলেছে। বাবার গলা কাটা রাস্তা দেখে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই আমি। তারপর কি হয় আমার হুঁশ থাকে না। যখন আমার জ্ঞান ফিরে আমি জানতে পারি যে গোরস্থানের পাশে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর গোরস্থানের পাশে বাবার লাশ পেয়েছে এলাকার মানুষজন। পুলিশ এসে তদন্ত করেছে, কিন্তু এটাকে কোনো সাধারণ খুন বলে মনে করেনি তারা। গলা থেকে মাথা আলাদা করে চোখ দুটো তুলে ফেলা, হাতের আঙুলগুলো সব কুচি কুচি করে কেটে ফেলা, মাথা থেকে বরাবর, কপাল থেকে নাক বরাবর শুরু করে, ঠোঁট থেকে শুরু করে গলা থেকে পেটের নাভি পর্যন্ত নামিয়ে আনা, পেটের ভুঁড়িগুলো সব বের করা। এমন ভয়ঙ্কর কোনো মানুষের মৃত্যু হতে পারে তা কখনো চোখে দেখিনি। অদ্ভুত ব্যাপার, গতকাল হসপিটালে যাচ্ছিলাম আমি ডাক্তারের কাছে, তারপর সারা রাত আমার সাথে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটলো। অবশেষে যখন হসপিটালে পৌঁছলাম তখন বাবার লাশ পেলাম ওখানে। তারপর আমি গোরস্থানের পাশে কিভাবে পড়লাম। আমি যখন পুলিশকে এই ঘটনা খুলে বললাম তখন পুলিশ আমাকে বলল, চলুন, কোথায় সে হসপিটাল, আমরা ইনভেস্টিগেশন করব। কয়েকজন পুলিশের সাথে সেখানে গিয়ে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। পুলিশ আমাকে বলল, প্রচণ্ড ভয় পেয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, দেখেন তো এখানে কিছু আছে কি না। দিনের বেলা বাগানটা কেমন অন্ধকার হয়ে আছে, অন্ধকারের জন্য চারদিক থেকে গিলে খাবে। দিন দিন কেমন অস্বাভাবিক হয়ে যাচ্ছে আমি। আমার সাথে যেগুলো ঘটেছে তাতে কোনো মানুষের সুস্থ থাকার কথা নয়। আমি বুঝতে পারছি আমার মৃত্যু সাথেই আছে, কিন্তু আমাকে একেবারে মারতে চায়নি। আমাকে কষ্ট দিয়ে রোজ ভয় দিয়ে দিতে মারবে। পুলিশের সাথে বাগান থেকে ফিরে আসছিলাম, হঠাৎ একটা বড় গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দারোগাকে বললাম, স্যার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি গাছের আড়ালে থেকে উকি দিয়ে মারলাম। লোকটাকে দেখে আমি চমকে গেলাম। এই লোকটা তো কাল রাতের ড্রাইভার। ও এই বাগানে কি করছে? আর কাল রাতে বা ও কোথায় ছিল? আমি পুলিশকে বললাম, স্যার ওই যে দেখুন, এখানে একজন ড্রাইভার দাঁড়িয়ে আছে, যে আমাকে কাল রাতে বাগানে নিয়ে এসেছিল। কেমন যেন মনে হচ্ছে চারিদিক থেকে কোনো অশরীরী ছায়া আমাদেরকে দেখছে। পুলিশবাবু যখন ওই ড্রাইভারকে দেখতে যাবে তখনই ওই বাগান দিয়ে একটা পাগলের মতো লোক হেঁটে যাচ্ছিল। পাগল লোকটা পুলিশকে বলেছিল, ওখানে যাস না, তাহলে আর প্রাণে বাঁচতে পারবি না রে। এই পাপির সাথে কেন এসেছিস? এর জন্য আরও অনেক মানুষের প্রাণ যাবে। ও কিন্তু আপনাকে মেরে ফেলবে। পুলিশ পাগলকে লাঠি দিয়ে একটা তাড়া দিলে, ভাগ এখান থেকে। ড্রাইভারকে দেখে আমার খুব ভয় লাগছে। কেমন একটা অস্বাভাবিকভাবে তাকাচ্ছে আমার দিকে। মনে হচ্ছে ওর ভিতর থেকে একটা রহস্য আছে। দারোগাবাবু এগিয়ে গেলেন, গিয়ে দেখেন গাছের পাশে কেউ নেই। আমি দেখলাম ওই লোকটা তো গাছ থেকে আরও খানিকটা দূরে গিয়ে আরেকটা গাছের আড়ালে দাঁড়িয়েছে। আমি দারোগাবাবুকে বললাম, স্যার দেখুন, আপনার থেকে খানিকটা দূরে ওই লম্বা গাছটার পাশে দাঁড়িয়েছে। দারোগাবাবু যেতে যেতে গভীর জঙ্গলে হারিয়ে গেল। আমি 4টা কনস্টেবল এর সাথে দাঁড়িয়ে আছি বাগানের রাস্তায়। দারোগাবাবু সেই যে গেলেন আর ফিরে এলেন না। প্রায় 4 ঘন্টা হয়ে গেল দারোগাবাবু আর ফিরে এলেন না। থানায় ফোন করাতে আরও এক গাড়ি পুলিশ এলো। প্রায় 15-16 জন পুলিশ মিলে পুরো বাগান তন্ন তন্ন করে ফেললাম, কিন্তু দারোগাবাবুকে কোথাও পাওয়া গেল না। থানা থেকে আরও 2-3 গাড়ি পুলিশ এলো। পুরো বাগান চিরুনি তল্লাশি করা হলো, কিন্তু দারোগাবাবুর কোনো সন্ধান পাওয়া গেল না। এভাবে কেটে গেল 5টা দিন। দারোগাবাবু নিরুদ্দেশ। যার থেকে সাহায্য নিতে চাচ্ছি সেই হারিয়ে যাচ্ছে। দিন দিন আমার অবস্থা পাগল প্রায়। বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমাকে যেভাবেই হোক ডাক্তারকে খুঁজে বের করতে হবে অনুর হত্যার রহস্য। উনি কিভাবে জানেন সেটা আমাকে জানতে হবে। অনুরিমা যে ধর্ষিত হয়েছিল সেটা পৃথিবীর কেউ জানে না। সেটা অনেক বড় একটা রহস্য। কিন্তু এই ডাক্তারবাবুর সাথে অনুর কি রিলেশন, যার জন্য উনি অনুর ব্যাপারে এত কিছু জানেন? তাছাড়া উনি এত মানুষকে, তাসনিমকে বা অনুরিমার হত্যার ঘটনা খুলে বললেন? আদৌ কি অনুরিমার সাথে তাসনিমের কোনো সাক্ষী ছিল? যে ঘটনার সাক্ষী আমি, সে ঘটনা তাসনিম বা কীভাবে জানবে? তাসনিম তো এ এলাকার মেয়ে না। অনেকগুলো রহস্য জড়িয়ে আছে, কিন্তু আমি কিভাবে ডাক্তারবাবুকে খুঁজে পাবো? ডাক্তার তানিশা আমাকে যে ঠিকানা দিয়েছে সেখানে গিয়েই তো নিজের
প্রাণ যাওয়ার মতো একটা অবস্থা। ডাক্তার তানিশাকে আমি ভুল ঠিকানা দিয়েছিল। আমি আবার হাসপাতালে গেলাম, গিয়ে দেখি ডাক্তার তানিশার খোঁজ করলাম, কিন্তু ডাক্তার তানিশা আজকে ছুটিতে আসেনি। কোনো কিছুর উপায় না পেয়ে বাড়ি ফিরে এলাম। তাসনিমকে অসুস্থ লাগছে, দিন দিন তাসনিমের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। দুদিন পর খেয়াল করলাম তাসনিম অনেকটা ভালো দেখা যাচ্ছে। আমি বাড়ি ফেরার মাত্র তাসনিম আমাকে বলল, আজ ডাক্তারবাবু এসেছিলেন, উনি আমার অনেক ট্রিটমেন্ট করেছিলেন, ওনার দেওয়া ওষুধ খেয়ে নিমেষে আমার অনেকটা সুস্থ লাগছে। তাসনিমের কথা শুনে আমি আরও চমকে গেলাম যে ডাক্তার কাল রাত থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, যাকে খুঁজতে গিয়ে বাবার প্রাণ গেল, সে আজ আমাদের বাড়িতে এসেছিল। আজ যদি বাড়িতে থাকলে ডাক্তারের সাথে দেখা হয়ে যেত। এভাবে প্রায় দিন ডাক্তার আমাদের বাড়িতে আসা যাওয়া করছে, তাসনিমের চিকিৎসা করছেন, অথচ আমার সাথে একদিনও দেখা হচ্ছে না। আমি হাজার চেষ্টা করে ডাক্তারবাবুর সাথে দেখা করতে পারছি না। আমি যদি 2 মিনিটের জন্য বাথরুমে যাই, ওই 2 মিনিটের মাঝে ডাক্তারবাবু আমার বাড়িতে চলে আসে। আমি তাসনিমের কাছে শুনলাম যে, আচ্ছা ডাক্তারবাবু দেখতে কেমন, তার কোনো ছবি আছে? তাসনিম আমাকে বলল, আমি কি ডাক্তারের ছবি তুলেছি কখনো যে ছবি থাকবে? আমি তাসনিমকে বললাম, ডাক্তার ঠিক কখন আসে তুমি আমাকে বলতে পারবা? তাসনিম আমাকে বলে, আমি বুঝি না, যখনই আমার একটু খারাপ লাগে তখনই চলে আসে। আমি তাসনিমকে বললাম, কাল যখন ডাক্তারবাবু আসবে তুমি ওনার বেশ কয়েকটা ছবি তুলে রাখবে কিন্তু। আমি মনে মনে ভেবেছিলাম ডাক্তার ছবি দেখে ওনার পরিচয় খুঁজে বের করবো আমি। পরদিন রাতে তাসনিম আমাকে বলল, আজ আমি ডাক্তারবাবুর ছবি তুলে রেখেছি। তাসনিম আমার হাতে ফোন দিল, আমি দেখলাম কেউ নেই। আমি বললাম, কই তাসনিম, ছবি কোথায়? তাসনিম বলল, কেন, আমি 7টা ছবি তুলেছি, ভালো করে দেখো। ক্যামেরা ফাঁকা, কোথাও কোনো ছবি নেই। তাসনিম বলল, ফাজলামে পড়েছিল, কোথাও ছবি দেখো। তাসনিম আমাকে বলে, আমি ড্রেসিং টেবিলের সামনে থেকে ছবি তুলেছিলাম। আমি খেয়াল করলাম ড্রেসিং টেবিলের ছবি ঠিকই আছে, কিন্তু আর কারো ছবি নেই। তাসনিমকে অসুস্থতায় ভুল করে ফেলছে। আমার কাছে আরও গাঢ় রহস্য লাগছে। এই ডাক্তার অনেক কিছুই জানি, কিন্তু কিছুতেই আমার সামনে আসছে না। রাতে টিভি অন করলাম, হেডলাইনে দেখাচ্ছে ডাকাতের দলের হাতে খুন হয়েছে থানার দারোগা শফিক রহমান। শফিক রহমানকে গলা কেটে পাশের ব্রিজের পাশে ফেলে গেছে, আর শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তারা নিয়ে গেছে, যেমন তার 2টা চোখ, কিডনি, এগুলো কিছুই নেই। বীভৎসভাবে তাকে খুন করা হয়েছে। আমার শরীরের লোম শিউরে উঠল। যে দারোগা আমাকে সাহায্য করতে এসেছিল সে এভাবে মারা গেল। ওই ড্রাইভারের সাথে। কোথায় গেলেন দারোগাবাবু? গভীর জঙ্গলের মাঝে এমন কি আছে যার জন্য কেউ বাঁচতে পারছে না? আমি কোনোভাবেই সমস্যা থেকে বের হতে পারছি না। যার সাহায্য নিতে চাচ্ছি সেই হারিয়ে যাচ্ছে। আমার জীবনটা অসহ্যময় হয়ে উঠছে। দুদিন পর ভাবলাম, আমি যেভাবেই হোক তানিশার খোঁজ নিতে হবে। তানিশা আর হসপিটালে আসে না। অবশেষে দেখা পেলাম তানিশার। জ্যামে বাস আটকে আছে, ভ্যাপসা গরমে খুব ক্লান্ত লাগছে আমার, ঘামে পুরো শরীর নিয়ে একাকার অবস্থা। হঠাৎ দেখি রাস্তা ক্রস করছে একটি মহিলা। আমি খেয়াল করলাম ডাক্তার তানিশা রহমান রাস্তা ক্রস করছে। আমি আমার অফিসের ব্যাগপত্র রেখে দ্রুত বাস থেকে নামলাম, তানিশাকে ফলো করলাম। আমি দৌড়ে গিয়ে ডাক্তার তানিশার হাত চেপে ধরলাম আর বললাম, সরি, আমাকে আপনার হাত ধরতে হলো। ডাক্তার তানিশা আমাকে বললেন, আপনাকে এত এক্সাইটেড লাগছে কেন? আমি বললাম, আপনাকে কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করছি, কিন্তু আপনার কোনো হদিশ মেলাতে পারিনি। হঠাৎ বাসের ভেতর থেকে দেখলাম আপনি রাস্তা ক্রস করছেন, তাই ছুটে এলাম আপনার কাছে। প্লিজ কিছু মনে করবেন না, আমি আপনার হাত ধরেছি। ডাক্তার তানিশা বলে, ইটস ওকে, কোনো ব্যাপার না, কিন্তু আপনি এরকম উত্তেজিত কেন? এতটা ক্লান্ত লাগছে কেন আপনাকে? আমি বললাম, আপনার সাথে আমার একটু ইমার্জেন্সি প্রয়োজন আছে, একটু সময় দিতে পারবেন আমাকে? ডাক্তার তানিশা বলেন, আজ আমার তেমন কোনো তাড়া নেই, তাহলে চলুন যাই। আমি আর তানিশা একটা পার্কের ভিতরে বসলাম। ডাক্তার তানিশাকে আমি বললাম, আচ্ছা আপনি ডাক্তার রামিম সম্পর্কে কী কী জানেন একটু বলবেন প্লিজ? আপনি আমাকে যে ঠিকানা দিয়েছেন সেখানে যাওয়ার পরে আমার জীবন যাওয়ার মতো অবস্থা, এমন ভয়ঙ্কর জায়গা কোনো ডাক্তারের ক্লিনিক হতে পারে? তারপর সেদিন রাতে সব ঘটনা ডাক্তার তানিশাকে আমি খুলে বললাম। ডাক্তার তানিশা আশ্চর্য ঘটনা শুনে অবাক হলেন। ডাক্তার তানিশা আমাকে বলেন, আত্মা বলে কিছু আছে, এগুলো বিশ্বাস করেন আপনি? ডাক্তার আমাকে বলেন, আপনি এসব আত্মায় বিশ্বাস করে বলেন? হু হু করে হেসে উঠলেন। এই যুগের মানুষ হয়ে যদি আপনি এখনও আত্মা নিয়ে ভাবেন, মানুষ কী ভাববে আপনাকে নিয়ে? আপনি এখনও ওই সেই যুগে পড়ে আছেন। ডাক্তার তানিশা আমার কথা হেসে উড়িয়ে দিলেন। তারপর যখন আমি আমার বাবার মৃত্যুর ব্যাপারটা বললাম, তখন ডাক্তারকে বেশ চিন্তিত লাগছিল। তখন ডাক্তার তানিশা বলেন, এটা তো সত্যি একটা চিন্তার বিষয়। আমার জীবনে প্রথম আমি এমন ঘটনা শুনলাম। তবে আপনি আমাকে যে ঠিকানার কথা বলছেন, আপনাকে তো আমি ওই ঠিকানা দিয়েছিলাম না, তাহলে আপনি ওই ঠিকানায় কেন গেলেন? আমি তখন অবাক হয়ে গেলাম। আমি ঠিকানা ভুল করে এমন ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছিলাম। এরপর আমি ডাক্তারকে বললাম, আচ্ছা ডাক্তার, আপনি আমাকে এবার বলুন ডাক্তার রামিমের পরিচয় কী? উনি আসলে কোথায় থাকতে? ডাক্তার তানিশা আমাকে বলে, একদিন আমি ঘরে শুয়ে আছি, রাত 12টার পরে বাইরে থেকে কেউ একজন কড়া নাড়ল আমার দরজায়। খুব গম্ভীর একটা ভয়েস তার, এমন অদ্ভুত কণ্ঠ আগে পরে কখনো আমি শুনিনি।
তানিশা, তানিশা, তোমাকে আমার প্রয়োজন। শিগগিরই দরজা খুলো। আমি ভাবছিলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু না, আমার রুমের ফ্যানটাকে যেন অফ করে দিল। বাইরে থেকে আবারও সাউন্ড এলো, তানিশা, ফ্যান অফ করে দিয়েছি। এবার কি বুঝতে পেরেছো এটা স্বপ্ন নয়? তখন আমি শিওর হলাম বাইরে কেউ আছে। তারপর আমি ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে এগোলাম, দরজা খুললাম, দেখলাম ডক্টরদের অ্যাপ্রন পরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখে মনে হচ্ছে আটা মাখানো, এমন সাদা ধপধপা তার মুখ, চোখের নিচে কালো কাজল, চোখের উপরে কাজল পড়লে একটা অদ্ভুত রকম দেখতে হয়, ঠিক যেন হরর মুভির খলনায়ক। তাকে দেখে আমি প্রচণ্ড রকমে অবাক হয়ে যাই। ঘরের বাইরে এমন অদ্ভুত একজন মানুষকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি খুব ভয় ভয়ে আর কাঁপা কাঁপা কণ্ঠে তাকে বলেছিলাম, কি, আপনি এখানে কি চান? তখন লোকটি খুব গম্ভীর কণ্ঠে বলেছিল, তোমার চেম্বারটা আমি চাই। আমি এখানে রাতে 12টার পর রোগী দেখব। আমার অনেক রুগী আছে, ওই চেম্বারটা আমাকে দিতে হবে। আমি প্রথমে রাজি হতে চেয়েছিলাম না। সে যে আপনি ডাক্তার নাকি, কিসের ভিত্তিতে আপনাকে আমার চেম্বার দিব? এছাড়া হসপিটালে এমন কোনো নিয়ম নেই। সেদিন বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এক দরজার সাথে আর এক জানলার পাল্লা খাচ্ছিল। তখন ডাক্তার রামিম আমাকে বলেছিল, আমাকে কেউ দেখতে পারে না, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, আমার রোগীদেরকেও কেউ দেখতে পারবে না। আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি পেশাদারি ডাক্তার কি না? তখন উনি বললেন, হ্যাঁ, আমি একজন পেশাদারি ডাক্তার। তারপর উনি আমাকে ডাক্তারি ফাইলগুলো আমাকে দেখালেন। তবে ওনার নাম রামিন না, ওনার অন্য একটা নাম আছে, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই ফাইলের ভিতরে লেখা আছে ওনার নাম। পরে উনি আমাকে বলল, আমার নিজস্ব একটা ক্লিনিক আছে, সেখানে বিশেষ অপারেশন করি বলে হু হু করে হেসে দিল। তারপর আমি রাজি ছিলাম না, কিন্তু উনি আমাকে বললেন যে একজন বিশেষ রোগী আসবেন, আমার না, তার নাম তাসনিম। তাকে দেখা হয়ে গেলে আপনার ক্লিনিকটা আমি ছেড়ে দেব। আমি রাজি হচ্ছিলাম না দেখে আমার গলা চেপে ধরে আমাকে উঁচু করে ধরে বলেন, নিজের প্রাণ বাঁচাতে হলে রাজি হয়ে। খুব ভয়ানক ছিল সে রাত। সে রাতে ডাক্তার রামিম এসেছিল। আমার রুমে দুই দরজায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে। আমি খেয়াল করলাম যে দুই দরজা তার হাতের 10 আঙ্গুলের রক্তের ছাপ লেগেছে। আমি রক্ত বলে চিৎকার দিতে সে বিশ্রী ভাষায় বলে ওঠে, এক বুড়িকে অপারেশন করে আসলাম। তোমাকে আজ আমি যেগুলো বলবো এগুলো 3 বছর পরে ঘটবে। আমি বললাম, কিসের অপারেশন? সে বলল, এই অপারেশনটা এখন আমি তোমাকেও করব, বলে ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি খেয়াল করলাম ফ্লোর দিয়ে আমার পায়ের রক্তের ছাপগুলো ফুটে উঠছে। আমি রক্ত থতমত গলায় বললাম, ডাক্তার রামিম আমাকে বলে রক্ত নিয়ে সব অপারেশন আমার। সেদিন রাতে ডাক্তারের হাতে ছিল একটা ছুরি, আর একটু হলে গলা কেটে দিত আমার। আমি দেখলাম ডাক্তার রামিম সাহেব চলে যাবার পর তার মাথার টা তার হাতের উপর নিয়ে যাচ্ছে। নিজের প্রাণ বাঁচাতে আমি রাজি হয়ে যাই রামিমের প্রস্তাবে। ডাক্তার রামিম কীভাবে জানলেন তাসনিম ওনার কাছে আসবেন, আর কোন বুড়িকে অপারেশন করছে উনি? আমার মনে আবার নানার প্রশ্ন। আমি ডাক্তার তানিশাকে বললাম, প্লিজ আমাকে ওই ফাইলটা দেখান। আমি ডাক্তার রামিমের আসল নাম জানতে চাই। ডাক্তার তানিশা আমাকে বলে, আজ না, আমি বাসায় থাকবো না, আপনি বরং কাল আসুন। এখান থেকে 3 কিলোমিটার দূরে রায়গ্রাম থানায় আমার বাসা, বলে ওনার ঠিকানা দিলেন। আর বলে দিলেন, তানিশা মঞ্জিল আমার বাসা, কাল এনি টাইম আসবেন, আমাকে পাবেন। ডাক্তার তানিশের দেওয়া ঠিকানা খুঁজতে খুঁজতে গেলাম একটা অদ্ভুত বিদঘুটে জায়গা। মানুষের বাড়ি হতে পারে, ডাক্তার তানিশের বাড়ি খুঁজতে আমার ভালোই কষ্ট হলো। কিন্তু ডাক্তার তানিশা আমাকে যে ঠিকানা দিয়েছিল সে বাড়িতে বড় একটা তালা ঝোলানো। দেখে মনে হচ্ছে এ বাড়িতে অনেক দিন যাবৎ কেউ বসবাস করে না। চারিদিকে ধুলোবালি পড়ে আছে, উঠোন ভরা, গাছের পাতা পড়ে শুকিয়ে আছে। আমি আশেপাশে কেউ দেখতে পেলাম না। ঘরের দরজা জানলা সব বন্ধ। চারিদিকে অনেক সময় ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও কোনো মানুষজন নেই। পাশের বাসার মানুষজন এর কাছে জিজ্ঞাসা করব, কিন্তু তারা কি ভাববে বা ভাববে সেটা ভেবে করব আমি বুঝতে পারছিলাম না। এর মাঝে হঠাৎ একটি বয়স্ক মানুষ আমার কাছে এসে বললেন, কাউকে খুঁজছেন? এখানে কার বাসা খুঁজছেন আমাকে বলুন, আমি এখানকার সব কিছু চিনি। এই পাশের বাসায় বলুন, আমি আপনাকে সাহায্য করেছি। লোকটি যখন নিজের থেকে সাহায্য করতে এসেছিল তখন মনে মনে ভাবলাম, এখন আর লুকিয়ে লাভ নেই, ওনাকে বলেই ফেলি। তারপর লোকটিকে বললাম, এই বাড়ির মালিক কি ডাক্তার তানিশা? লোকটা আমাকে হ্যাঁ বলল। ডাক্তার তানিশা ছিলেন, কিন্তু এখন আর নেই। আমি বললাম, এখন আর নেই মানে? ডাক্তার তানিশা তো আমাকে বাড়ির ঠিকানা দিয়েছে। তখন লোকটি আমাকে বলে, ঠিক ঠিকানা দিয়েছে, কিন্তু ডাক্তার তানিশা এখন আর নেই। আমি বললাম, নেই মানে উনি কোথায়? তখন লোকটি আমাকে বলে, ওই বাড়িতে ডাক্তার তানিশা আর তার মা থাকতো, কিন্তু ডাক্তার তানিশার মৃত্যুর পর তার মা এখান থেকে চলে গেছে। আমি বললাম, হোয়াট? ডাক্তার মারা গেছে? কখন মারা গেল? তখন লোকটি আমাকে বলে, 3 বছর আগে ডাক্তার তানিশা মারা গেছে। আমি বললাম, আপনি কি ঠিক বলেছেন? উনি 3 বছর আগে মারা গেছেন? আমি তখন লোকটিকে বললাম, আমি যার কথা বলেছি আপনি হয়তো সে তানিশার কথা বলছেন না।
না, হয়তো অন্য তানিশার কথা বলছেন। ডাক্তার তানিশার সাথে আমার গতকালে অনেক কথা হয়েছে। লোকটি বলে, আপনি যে ঠিকানায় এসেছিলেন আর এটা যে তানিশার বাড়ি, সে অনেক দিন আগে মারা গিয়েছেন। আপনার বিশ্বাস না হয়, ওনার মা এখান থেকে একটু দূরে আলাদা বাড়িতে থাকে। আপনি ওনার কাছে গিয়ে ডাক্তার তানিশার ছবি দেখে শিওর হতে পারেন। মেয়ে মারা যাওয়ার পরে তানিশার মা এখান থেকে চলে গিয়েছিল, কারণ এই বাড়িতে আর বসবাসের উপযোগী ছিল না। ডাক্তার তানিশার মৃত্যু খুব ভালোভাবে হয়েছিল না। মানুষের ধারণা কোনো ভুতুড়ি কারণে মারা গেছে। আমার শরীর কেমন ঠান্ডা আর অবশ হয়ে আসে। আর তার মানে গতকাল একটা মৃত মানুষের সাথে ছিলাম। হ্যাঁ, তানিশা তো আমাকে ঠিকই বলেছিল। ডাক্তার তানিশা যে মৃত তার অনেকগুলো ক্লু দিয়েছিল কথার মাঝে আমাকে। আমি কিন্তু সেটা বুঝতে পারিনি। ডাক্তার তানিশা আমাকে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর রাতের বর্ণনা দিয়েছিল। ডাক্তার রামিম তাকে কিছু কথা বলেছিল এবং বলেছিল এগুলো 3 বছর পরে ঘটবে। তার মানে ঠিক তো, 3 বছর আগেই মারা গেছে। আর 3 বছর পর ওই বুড়িকে মেরেছে। বুড়ি মানে তাসনিমের দাদির অপারেশনের কথা বলছে। ডাক্তার তামিম যে অপারেশনের কথা বুঝিয়েছিল, তার মানে উনি অপারেশন বলতে তাসনিমের দাদির মৃত্যুকে বুঝিয়েছিলেন। তানিশা বলেছিল সেই অপারেশন এখন আমি তোমার সাথে করব। তার মানে 3 বছর আগে তানিশাকেই মেরে ফেলেছিল। ও মাই গড! তানিশাকে ডাক্তার রামিম বলেছিল আমি আজ তোমার সাথে যা বলেছি তা 3 বছর পরে ঘটবে। ও মাই গড! এত কঠিন ছিল তানিশার কথাগুলো। তানিশা হয়তো কোনোভাবে আমাকে সাহায্য করতে চাইছে। আমি ওই লোকটার কাছ থেকে ডাক্তার তানিশার মায়ের ঠিকানা নিলাম। তানিশার বাড়িতে গেলাম। অনেক সময় ডাকাডাকির পর একজন মহিলা দরজা খুললেন। আমি বললাম, আপনি কি তানিশার মা? তখন মহিলাটি বলে, এত বছর পর আমার মেয়ের খুঁজতে এসেছে, কে তুমি বাবা? তখন আমি বললাম, আমি তানিশার পরিচিত। তানিশার মা আমাকে ঘরের ভিতর ডেকে নিয়ে গেলেন। আমি দেখতে পেলাম তানিশার অনেকগুলো ছবি। আমি শিওর হলাম এটাই তানিশা। আমি তানিশার মাকে বললাম, তানিশা কি সত্যি মারা গেছে? তানিশা মা হু হু করে কেঁদে দিয়ে বলল, হ্যাঁ, সেদিন রাতে আমার মেয়েকে মেরে ফেলেছিল। আমার বাড়িতে সেদিন খুব ঝড়ো হাওয়া বইছিল। সব গাছপালা ভেঙে ঘরের উপর পড়ছিল। কিন্তু আশেপাশে কোথাও সেই ঝড়ের বইছিল না। এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা আমার মেয়েকে ডেকে তুলেছিল। তারপর আমার মেয়েকে তানিশাকে মেরে ফেলেছিল। তানিশা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, মা, 3 বছর পরে অনেক খারাপ কিছু ঘটবে। 3 বছর পরে তোমাকে খুঁজতে তামিম নামে একটি ছেলে আসবে। কারণ তামিম সেদিন মহা বিপদে পড়বে। বিপদ থেকে বাঁচার আর উপায় পাবে না। আমি বললাম, মানে? আমি আসবো, তানিশা এটা বলেছিল? তানিশার মা বলে, তুমি আসবে এটা তানিশা আমাকে বলে গেছিল। আমি বললাম, তানিশা আর কী কী বলেছিল আন্টি? তখন উনি বলেন, তানিশা আমাকে বলেছিল 3 বছর পরে তামিম নামের যে ছেলেটি বিয়ে করবে, তার বউয়ের সাথে অনেক খারাপ কিছু ঘটবে। তামিমের জীবনের সব সুখ নষ্ট হয়ে যাবে। তামিমের পুরো পরিবার ধ্বংস করে ফেলবে এই আত্মা। তামিম যে মেয়েটিকে বিয়ে করবে তার দাদিকে কেউ মেরে ফেলবে। এমনকি আশেপাশে যত মানুষজনকে পাবে সে মেরে ফেলবে। 3 বছর পরে অনেক ভয়ঙ্কর কিছু হবে। ভয়ঙ্কর আত্মা আমার ডাক্তারের চেম্বার ব্যবহার করে অনেক মানুষকে মারবে। কিন্তু আমি তো বেঁচে থাকতে পারলাম না। আমি এই ঘটনা কাউকে বলে যেতে পারলাম না। তবে 3 বছর পরে তামিম যদি তোমার কাছে আসে, তাহলে তুমি তামিমকে বলে দিও ওর করা কোনো অন্যায় ছিল, যে অন্যায়ের জন্য অতৃপ্ত আত্মাটা এভাবে নিরীহ মানুষকে মেরে ফেলছে। এই আত্মাটা তামিমের স্ত্রীর পেটে খারাপ শক্তি ধারণ করবে, যার ফলে ওই আত্মার বিনাশের যে কোনো মানুষ করতে পারবে না। তানিশার মা আমাকে বলে, আমার মেয়ে কার কথা বলে গিয়েছিল জানি না, তবে আমি আজ বুঝতে পারছি তুমি সে, যার কথা আমাকে বলে গেছিল। কারণ এত বছর আমার মেয়ের কেউ খুঁজতে আসেনি। আমার কাছে যেহেতু তুমি এসেছো, তুমিই তামিম। তুমি এমন কোনো খারাপ পাপ করছো যে পাপের ফলে তোমার চারিদিকে এত মানুষের অশান্তি আছে, যেটা তুমি বুঝতে পারছো না। তোমার কারণে আমার আপনজন, আমার মেয়ে মারা গেছে। তোমার আপনজন সব মারা গেছে। এমনকি যারা তোমার আপন না, সেসব নিরীহ মানুষ মারা গেছে। তাই তুমি তোমার কী অন্যায় করেছো তার প্রায়শ্চিত্ত করো। তা না হলে এভাবে সব কিছু শেষ হয়ে যাবে। আমি তানিশার মায়ের ওখান থেকে ছুটতে পালালাম। আমার নিজেকে কেমন একটা মানসিক রোগী লাগছে। কাল আমি একটা মৃত মানুষের সাথে ছিলাম। আমার চারপাশে হুটহাট মৃত মানুষ ঘোরাঘুরি করছে। কী হচ্ছে আমার সাথে? আমার মনে হচ্ছে এক্ষুনি আমাকে মৃত্যুবরণ করতে হবে, তা না হলে আমি পাগল হয়ে যাব। আমি এরকম বেঁচে থেকে মানসিক রোগী হয়ে থাকতে পারছি না। আমার নিজেকে বড্ড অসহায় লাগছে। সোজা ট্রেন লাইনের ওখানে গেলাম। ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে আমি অশান্তি থেকে মুক্তি পেতে চাই। ট্রেন আসার সময় আমি আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছি, ট্রেন আমাকে লেফটে নিয়ে চলে যাক, সব অশান্তি মিটে যাক। কিন্তু ট্রেন আমার কাছাকাছি আসতে হঠাৎ করে থেমে যায়। মানুষজন ট্রেন থেকে নেমে যাচ্ছে। ট্রেন নষ্ট হওয়াতে তারা বিরক্ত। আমি খেয়াল করে দেখলাম অনু নামছে ট্রেন থেকে। অনুকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। এ কি অনু, এভাবে কাঁদছো কেন? অনুর হাতে একটা ব্যাগ। আমি অবাক হয়ে গেলাম। এ কি, এটা তো সত্যি অনু। অনু এত অস্থির হয়ে কাঁদছে কেন? আর অনু কি বেঁচে আছে? অনুকে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম।
এই তো সেই অনু। অনু আমার কাছে এসে বলল, কি তামিম, মৃত্যুর জন্য ছুটে বেড়াচ্ছ, তবু মরতে পারছো না? আর সেদিন আমি জীবন বাঁচানোর জন্য ছটফট করছিলাম, কিন্তু তুমি আমাকে কি জীবন ভিক্ষা দিয়েছিলে? অথচ আজ দেখো তুমি তোমার মৃত্যুর জন্য ছটফট করছো, কিন্তু মৃত্যুবরণ করতে পারছো না। বেঁচে থেকেও মৃত্যুর থেকে ভয়ঙ্কর জীবন, এটাই হবে তোমার জন্য শাস্তি। বলে অনেক কাঁদতে কাঁদতে হাওয়ায় মিলিয়ে গেল। আমি পুরো শরীর থরথর করে কাঁপছিল। কোন সুস্থ মানুষ আচরণ আমি আর করতে পারছিলাম না। বাড়ি ফিরে কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে রইলাম। আমি কোনো কথাই বলতে পারছি না। এর মাঝে তাসনিম আমাকে মোবাইল থেকে ডাক্তার রামিমের ছবি দেখালো আর বলল, তুমি ডাক্তারবাবুর ছবি খুঁজছিলে না? এই সেই ডাক্তার রামিমের ছবি। ডাক্তার রামিমের ছবি দেখে আমি আরও একবার চমকে গেলাম। আমি তাসনিমকে বললাম, এই ছবি তুমি কোথায় পেয়েছো? এটা কার ছবি তুমি জানো? তাসনিম আমাকে বলল, হ্যাঁ জানি তো, এটা ডাক্তারবাবুর ছবি। রামিম আমাকে নিজের থেকে বলেছে আপনার স্বামী আমার ছবি দেখতে চাই, তাই না? মিস তাসনিম, আমার ছবি আপনি তুলুন, আজ দেখাবেন। আমি ফোনটা ধরে ফেলে দিয়ে বললাম, এটা ডাক্তার হতে পারে না, এটা তো আমার বন্ধুর ছবি, এটা আমার বন্ধু রাহিয়ানের ছবি। আর তাসনিম আমাকে বলে, এটা যদি তোমার বন্ধু রায়হানের ছবি হয়, তাহলে রায়হান কোথায়? রায়হানের সাথে কি তোমার কোনো যোগাযোগ আছে? তোমার বন্ধুর সাথে যোগাযোগ না করে আমার সাথে কেন যোগাযোগ করছে? কী রহস্য লুকিয়েছে? আমাকে খুলে বলো। সেদিন আমি তাসনিমকে বলেছিলাম আমার অতীত করা সেই পাপের কথা। আমি তাসনিমকে সব খুলে বলেছিলাম, যে পাপ লুকিয়ে আমি বারবার তোমাকে দোষারোপ করছি। আমি কল্পনাও করতে পারিনি আমার অতীত প্রতিশোধ নিতে ফিরে আসবে। আমার বন্ধু রায়হান ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ওর অনেক দিনের রিলেশন ছিল একটা হিন্দু মেয়ের সাথে। মেয়েটির নাম ছিল অনুরিমা। আমার অনু নামেই জানতাম। ওদের ধর্ম ভিন্ন, তাই পরিবার মেনে নেয়নি। অনু সব কিছু ছেড়ে রায়হানের সাথে পালিয়ে এসেছিল ওর বিয়ের দিন। ওই দিন রায়হান আমার সাথে হেল্প চাইছিল, আমি যেন ওদের রেজিস্ট্রি করিয়ে দেই। রাত 11টায় অনু পালিয়ে এসেছিল। আস্তে আস্তে 12টা বেজে যায়। অনুকে আগের থেকে আমার খুব ভালো লাগতো। অনু যে এত সুন্দর ছিল দেখতে, আমি অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু অনু ফিরিয়ে দিয়েছে। ও রায়হানকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতো। যে রাতে যখন অনু দেখিয়েছিলাম, আমার মাথায় নেশা চেপে ধরেছিল। অনুর শরীরের প্রতি লোভ আমাকে অমানুষ করে তুলেছিল। আমি খাবারের সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে রায়হানকে ঘুম পাড়িয়ে দেই। তারপর গভীর জঙ্গলে নিয়ে যাই। অনু বুঝতে পারে না রায়হান এভাবে ঘুমিয়ে পড়ে কেন। ব্যাপারটাকে ও সেভাবে গুরুত্ব দেয়নি। আমি যখন অনুর উপর ঝাঁপিয়ে পড়ি, অনু তখন অবাক হয়ে গেছিল। খুব অবাক হয়ে আমাকে বলেছিল, তুমি এটা করতে পারো না তামিম, তুমি রায়হানের সব থেকে কাছের মানুষ। আমি অনুর হাত পা বেঁধে ধর্ষণ করেছিলাম। সেদিন কাঁদছিল, খুব কাঁদছিল বারবার অনু। বারবার বলেছিল, আমাকে ছেড়ে দাও। অনু চিৎকার শুনে রায়হানের ঘুম ভেঙে যায়। রায়হান ঢুলতে ঢুলতে অনুকে বাঁচাতে আসলে আমি ওর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলি। অনু বলেছিল, আমাকে ভোগ করো, যত ইচ্ছে করো, তবু রায়হানকে মেরো না প্লিজ তামিম। কিন্তু আমি অনুর কথা শুনিনি। সারা রাত অনুকে ধর্ষণ করার পর অনু বলেছিল, আমার প্রাণ ভিক্ষে দাও। আমার মা বাবার একটাই মেয়ে আমি, ওরা আমাকে ছাড়া বাঁচবে না। আমার রায়হানকে তো মেরেই ফেলেছ। আমি রাত শেষে অনুর গলা কেটে মেরে ফেলেছিলাম। আমার কথা শেষ হতে তাসনিম আমাকে হেসে উত্তর দেয়, তোমার মতো পাপী মানুষের স্ত্রী হওয়ার অপরাধে রায়হানের আত্মা বারবার আমাকে অত্যাচার করছে আর আমাকে মেরে ফেলেছে। আমি তখন বুঝতে পারি ডাক্তার রামিম একজন মানুষ না, আত্মা। সেদিন আমাকে মেরে ফেলে, কিন্তু আমাকে মারলেও আমি ওর সাহায্য করার জন্য মরার পরেও আত্মা হয়ে তোমার সাথে অভিনয় করেছি। তোমার পাপে রায়হান আর অনুর আত্মা অনেক মানুষকে মেরেছে, তবে আর কাউকে মারবে না, হা হা। তবে তোমাকে কেন বাঁচিয়ে রেখেছে জানো? মৃত্যু বড়ই শাস্তি না, বাঁচিয়ে রেখে রোজ রোজ মারবো তোমাকে। হসপিটালে এক অদ্ভুত রুগী ছিল তামিম, যে কিনা অন্য সব রুগীর থেকে আলাদা। আমি মরতে চাই বলে চিৎকার করে ঘুরে বেড়াতো। একদিন পুরো হসপিটালবাসীকে তার জীবন ঘটে যাওয়া অতীতটা খুলে বলেছিল। গল্পটি কল্পনা ছিল, তবে বাস্তবতায় এটা সাবধান। কখনো বউ বা প্রেমিকা নিয়ে নির্জনে বন্ধুদের সাথে ঘুরতে যাবেন না, বা প্রেমিকাকে নিয়ে পালিয়ে রাতে বন্ধুর সাহায্য নেবেন না। বাস্তবে এমন ঘটনার উদাহরণ পুরো গল্পের সাথে থাকার জন্য। অদৃশ্য ধর্ষণ দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।